হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিএ 6 সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য সুধীন্দ্রনাথ দত্তের অন্তশীলা প্রবন্ধটি পাঠ করে শোনাবো। তোমাদের শুধু তো নোট পড়লে হবে না, আগে প্রবন্ধ বা ছোট গল্প যেগুলো পাঠ্য আছে সেগুলো তোমাদের আগে জানতে হবে, তারপরে তোমাদের নোটগুলো পড়তে হবে, ঠিক আছে? তো আজ আমি অন্তশীলা প্রবন্ধটি পাঠ করছি। তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাঠটা শোনো, যে অন্তশীলা প্রবন্ধের বিষয়বস্তুর মধ্যে কি আছে, তাহলে তোমরা বুঝতে পারবে। এরপরে আমি তোমাদের এই প্রবন্ধ থেকে নোট দিয়ে দেব, ঠিক আছে? তো আমি পাঠ শুরু করছি। শুনেছি বাংলা উপন্যাসের প্রধান পৃষ্ঠপোষক প্রাক 40 ডেলি প্যাসেঞ্জার আর উত্তর 40 পৌরস্ত্রী, এবং জনশ্রুতি সত্য হলেও আশ্চর্যজনক নয়, কারণ ইচ্ছা নিদ্রা সাধনা সাপেক্ষ এবং মধ্যম শ্রেণীর রুদ্ধশ্বাস লোকারণ্যে প্রভাতী নিদ্রার জন্যে যতখানি অভ্যাস দরকার, তার পক্ষে 40 বৎসর তো নিমেষ মাত্র বটেই। এমনকি ইতিমধ্যে রূপকথার সাহায্যে দিবাস্বপ্ন দেখাও সেই শিক্ষানবিশির অঙ্গ। কিন্তু মেয়েদের ব্যবস্থা স্বতন্ত্র। সকল গৃহস্থ অবগত আছেন যে শাশুড়ির পদে না পৌঁছানো পর্যন্ত স্ত্রীজাতির চিত্তশুদ্ধি দুর্ঘট, এবং অগ্নি পরীক্ষায় যেহেতু সংস্কৃতির সনাতন উপায়, তাই গল্পগুজব নামক পরচর্চার গুরুতর দায়িত্ব ধুরন্ধীরদের উপরে ছেড়ে দিয়ে বাঙালি বধূ সেই পরাকাষ্ঠার দিকে এগোয় পাক প্রণালীর প্রজ্বলিত পথে। যাক সে কথা, এতে সন্দেহ নেই যে নোভেল আমাদের অবসর বিনোদনের সাথী, এবং সেই জন্যে তার অবস্থা বাংলা কাব্যের চেয়েও শোচনীয়, প্রায় বাংলা প্রবন্ধের মতোই সঙ্গীন। আসলে অর্থ বিজ্ঞানের টান, যোগান শিল্পরাজ্যেও অকাট্য, এবং স্বয়ং ভগবান যখন নির্দিষ্ট আত্মপ্রকাশে অপারগ বা অসম্মত, তখন নিরপেক্ষ মৌলিকতা বাংলা উপন্যাসে নিশ্চয়ই দুর্লভ। অবশ্য লেখক পাঠক কোনো পক্ষ ও নিয়মের অস্তিত্ব মুখে মানেন না, এবং বাঙালির স্বভাব এমনই গতানুগতিক, তার কৌতূহল থাকলেও দিকশক্তিতে সে এত দরিদ্র যে উক্ত স্বকীয়তার অভাব সে ঢাকে তার স্বল্পাঙ্গ সমাজ ব্যবস্থার দিকে অঙ্গুলি নির্দেশ করে। কিন্তু সাধারণ জীবনযাত্রা অন্য দেশেও বৈচিত্র্যহীন। অষ্টপ্রহরী সংসারে রোমাঞ্চ চিরদিনই বিরল, এবং অমানুষ বা অতি মানুষ কাল্পনিক জীব। উপরন্তু আধুনিককালে ইউরোপীয় ঘটনা প্রবাহ যদিও অপেক্ষাকৃত দ্রুত, তবুও প্রাচ্য মানুষের মন পাশ্চাত্যর মতোই জটিল, এবং এদেশে টলস্টয়ের জন্ম অভাবনীয় বটে, কিন্তু দস্তয়েভস্কির অভ্যুদয়ে তিলমাত্র বাধা নেই। তবে সাহিত্য আমাদের কাছে অনুশীলনের সামগ্রী নয়। আমাদের মধ্যে যারা গম্ভীর প্রকৃতির, তাদের চিত্তবৃত্তি ধর্মানুরক্ত, এবং অন্যেরা উপজীবিকার অন্বেষণে ব্যতিব্যস্ত। সুতরাং হয় চিরাচরিত আধ্যাত্মচিন্তা, নয় অনায়াস আমোদ প্রমোদ, এছাড়া অপর কিছুতে মেধার অপব্যয় আমাদের মতে অনভিপ্রেত। এবং সেই জন্যে বাংলাদেশে যেমন মনীষীর সংখ্যা অগণ্য, তেমনি মননশীল সাহিত্যের, বিশেষত মননশীল কথা সাহিত্যের অনটন অসম্ভব রকমের বেশি। সৌভাগ্যক্রমে খ্যাতি আর শ্রেয়বোধের তুলাদণ্ড প্রায় আলাদা, এবং যে বই লিখে নির্বিচার পাঠকের সাধুবাদ মেলে, তাতে সাধারণত সাহিত্যিক বিবেকের আশ মেটে না। সেই জন্যে পশ্চিমের অধিকাংশ সাহিত্যসেবী তাদের স্বদেশে প্রাথমিক শিক্ষার বহুল প্রচারকে দেখেন ভয়ের চক্ষে, এবং তারা প্রাণপাত করে যে শিল্প সামগ্রীর জন্ম দিয়েছেন তার উপভোগও সমান আয়াসসাধ্য হোক, এইটাই তাদের স্বাভাবিক ইচ্ছা। অতএব তাদের লুব্ধ দৃষ্টি
সহজে অষ্টাদশ শতকের দিকে ছুটে, যখন অধিকাংশ মানুষ পাঠশালার ধার ধারত না বটে, কিন্তু যারা পড়তে জানত তারা অধ্যয়নকে স্বার্থসিদ্ধির ব্রহ্মাস্ত্র অথবা অনিদ্রা নিবারণের মহৌষধ বলে ভাবত না। অবশ্য সেই চিৎ প্রকর্ষ যে আভিজাতিক অধিকারভেদ ও নিরীহ নিগ্রহের উপরে প্রতিষ্ঠিত, তার পুনরুজ্জীবনে একালের আপত্তি আছে, অথবা কিছুদিন আগে পর্যন্ত ছিল। তাহলেও গড্ডালিকা স্রোতে আত্মবিসর্জন কোনো আধুনিক লেখকের মনঃপূত নয়, এবং তারা বরং নির্বাসনে যাবেন, তবু ভারতীয় সভায় অনধিকার প্রবেশের অবকাশ রাখবেন না, এই তাদের দৃঢ় সংকল্প। ফলত সাম্প্রতিক সাহিত্যের অনেকখানি ব্যাসকূট এবং বাকিটা শ্লেষ আর দুরুক্তি, যার উদ্দেশ্য নির্বোধের দুঃসাহসকে আটকানো। প্রাণীজগতে তার উপমা খুঁজলে আপনা থেকে মনে আসে সজারু আর শামুকের কথা, অথবা সেই প্রাক পৌরাণিক ক্রিকোলাস জাতির, যারা বৈশিষ্ট্যের মোহে স্বভাব বিচ্যুত হয়ে অবশেষে মৃত্যুবরণ করেছিল। সৌভাগ্যক্রমে বাঙালি বুদ্ধিজীবীদের মধ্যে ব্যাপারটা এখনো এতদূর গড়ায়নি। এই অদ্বৈতবাদের দেশে জন্মেও আমাদের সুমনা সাহিত্যিকেরা কখনো ভোলেননি যে শিল্প একটা বিনিময় ক্রিয়া, এবং আমাদের আধুনিক ভাবুকেরা যেহেতু পাশ্চাত্য আবহাওয়াতেই মানুষ, তাই তারা সকলেই পূর্বোক্ত অসামান্যতার ভক্ত। অবশ্য মাইকেলের সময়েও বিদেশি আদর্শই বাঙালি কবিদের অন্তঃপ্রেরণা যোগাত, কিন্তু যন্ত্র সভ্যতার কল্যাণে মামুলি মানুষের অবসর সংকোচ সেই যুগে চরমে ঠেকেনি বলে তখনও প্রত্যাখ্যান সৎ সাহিত্যের ধাতে বসেনি। কি প্রাচ্যে কি প্রতীচ্যে পরিগ্রহণই ছিল ভাবরাজ্যের মৌলবিধান। তাই মাইকেলের অনুস্বর বিসর্গবর্জিত সংস্কৃত একখানা যে কোনো অভিধানের সাহায্যেই আপামর সাধারণের বোধগম্য, অথচ প্রমথ চৌধুরী মহাশয়ের নিতান্ত চলতি বাংলা বহু ভাষাবিদ পাঠকের অপেক্ষা তো রাখেই, এমনকি একাধিক বিষয়ে বিশেষ ব্যুৎপন্ন না হলে বীরবলী সাহিত্যের গূঢ় তাৎপর্য অনাস্বাদিত থেকে যায়। তার মানে এ নয় যে চৌধুরী মহাশয় হরিজন আন্দোলনের বিরুদ্ধে, তার মানে শুধু এই যে প্রমথনাথ অর্জিত বিদ্যাকে কাজে লাগাতে পারেন। তার আজীবন অধ্যয়ন নামের পরে কতগুলো নিরর্থ অক্ষরের বহর বাড়িয়েই থামেনি। পাণ্ডিত্য তার সহকারী ব্যক্তিস্বরূপের সমগ্রতাকে সমৃদ্ধতর করে তুলেছে। কাজেই তার রচনা স্বভাবত সমধর্মীর মুখ চায়, এবং তার প্রতিভা ও সৌভাগ্য যেহেতু অল্প বাঙালির ক্ষেত্রে জোটে, তাই সমসাময়িকদের কাছে তিনি যে শ্রদ্ধাঞ্জলি পেলেন না, তা হয়তো নিরবধিকালেই তাকে দেবে। কিন্তু তিনি যদিও পাঠকের দরদে বঞ্চিত, তবু এখনকার লেখক মাত্রেই বোধ হয় তার অনুকম্পাই এবং ধৈর্যরী প্রসাদ প্রমুখ, যাদের সাহিত্য জীবন তারই সংস্পর্শে বিকশিত, তাদের মনোভাবে বীরবলী ব্যক্তিবাদের প্রকোপ অন্তত আমার চোখে সুস্পষ্ট। উপরে যা বললুম তার সাক্ষ্যে ধৈর্যরী প্রসাদের বিপক্ষে চিন্তাচৌর্যের অভিযোগ জ্ঞাপন আমার অভিপ্রায় নয়, বরঞ্চ তার অত্যধিক স্বাবলম্বনই আমি ধাক্কা খাই, এবং আমার মতে তার স্বাধীন ধ্যান ধারণা সর্ববাদীসম্মত যুক্তিতর্কের ধার ধারে না। তিনি সাধারণ ভাব থেকে ভাবান্তরে যান স্বকীয় অনুষঙ্গের পথে। ফলে তার প্রবন্ধাদির সিদ্ধান্তে আমি তাকে সময়ে অগত্যা সায় দিই বটে, কিন্তু যে প্রতিষ্ঠাভূমির উপরে তার বক্তব্য দাঁড়ায় সেখানে প্রায়ই আমার পা পেছলায়। অর্থাৎ সাহিত্যে আমি নৈরাত্যনীতির পক্ষপাতী। ব্যক্তি স্বাতন্ত্র্যে আমার অনাস্থা এত গভীর যে ব্যক্তিগত অভিজ্ঞতা জ্ঞাপনের ব্যর্থ চেষ্টায় আমার কোনো উৎসাহ নেই, এবং অনুষঙ্গ যেহেতু প্রাত্যম্বিক উপলব্ধির ধ্বংসাবশেষ, তাই তার সংসর্গ আমাকে স্বপ্নাবিষ্টই করে, নিঃসহায় সত্যের সাক্ষাতে আনে না।
সেই জন্যে আমার বিবেচনায় এই নৈপথ্য প্রকরণ সন্দর্ভে অচল, তার প্রয়োগ প্রশস্ত শুধু রস রচনাতে। কারণ রসসম্ভোগের সামগ্রী তার স্বরূপ সম্বন্ধে নানা মুনির নানা মত হয়তো অবশ্যম্ভাবী, কিন্তু তার সংঘাতে অবিচল থাকা রসিকের পক্ষে দুষ্কর, এবং কাব্যাদি সাহিত্য যে কালে পাঠক চৈতন্যের উদ্বোধনেই সন্তুষ্ট, তখন আত্মরতিতে কবিতার তেমন ক্ষতি হয় না, যেমন হয় সত্য সন্ধানী প্রবন্ধের। অবশ্য সত্য বিসংবাদের আশ্রয়, তার চতুর্দিকে তার্কিকের এমন ভিড় যে অনেকের বিচারে কৈবল্য লোকযাত্রার লক্ষ্যই নয়, মনুষ্য সংসার হিতবাদী। তাহলেও সত্যের রাজ্যে আমি স্বপ্রাধান্যের প্রয়োজন দেখি না। হয়তো আমার মনের গঠন প্রাগৈতিহাসিক বলে আমি এখনো ন্যায়শাস্ত্রের উপরে বিশ্বাস রাখি। অন্তত তার নৈর্থক নির্দেশে যে অসত্যকে চেনা যায় তাতে আমার কোনো সন্দেহ নেই। আসলে শতবিরোধের অনুভূতি দেহীর পক্ষে অসম্ভব, এবং আমরা সকলেই যেহেতু দেহী, তাই অনবীক্ষার এই প্রাথমিক নিয়মটি আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই অমোঘ। সুতরাং আকাশের প্রকৃত বর্ণ সম্বন্ধে যতই বাদানুবাদ বাধুক না কেন, আকাশ যে একই সময়ে নীল আবার আর অনীল নয়, এ প্রসঙ্গে আবালবৃদ্ধ বনিতা একমত। কিন্তু ধৈর্যটি প্রসাদ সমাজতাত্ত্বিক, এবং সেই জন্যে অপবাদ ন্যায়ের নেতিবচনে তার মন গলে না। তিনি এমন নির্বিকল্প সত্য খোঁজেন যার শাসনে সমাজের বর্তমান নৈরাজ্যে শান্তি ও শৃঙ্খলা আসবে, অথচ ব্যবহারিক উপাধি সর্বাগ্রে সামাজিক সত্যেরই প্রাপ্য, এবং আচার আর আসক্তি যেহেতু হরিহরাত্মা, তাই এ বিষয়ে মতান্তর সহজেই মনান্তরে গিয়ে ঠেকে। কেননা এক্ষেত্রে সত্যতার নিজ গুণে মর্যাদাবান নয়, অভিজ্ঞের অভ্যাসও তার প্রতিদ্বন্দ্বী। আমার জন্ম হয়তো দেহাতে, হোলির দিন 15 আগে থেকে 20-25 জন গ্রাম ভাইয়ের সঙ্গে ভাঙের নেশায় মেতে খোলকত্তাল নিয়ে চিৎকার না করলে আমি হয়তো আনন্দ পাই না, কিন্তু তাতে সঙ্গীতজ্ঞ প্রতিবেশীর কান ফাটবার উপক্রম হয়। তারা তখন লাঠি উঁচিয়ে তেড়ে আসে। তবে ন্যায় বিচারে উভয় পক্ষেই এখানে সমবল, এবং আমার আমোদ আহ্লাদের অধিকার যেমন নিঃসন্দেহ, তাদের বিরক্তির কারণও তেমনি তর্কাতীত। কাজেই বিবাদ বাধবা মাত্র তুল্যমূল্যের কথা ওঠে, এবং পাড়াপড়শিরা বলেন যে তাদের চিৎ প্রকর্ষের ওজন যখন বেশি, সেকালে আমাদের দলে ভারী মাতলামি তাদের চোখরাঙানিকে মানতে বাধ্য। এ কলহে ধৈর্যটি প্রসাদ সেই অল্প সংখ্যক দলেই যোগ দেন, এবং তার উচ্চতর শিক্ষা দীক্ষার জোরে তিনি পাঠোদ্ধার সহকারে অনায়াসে দেখান যে অধিকাংশ দার্শনিক ও বৈজ্ঞানিক, শিল্পী ও সাধক আমাদের মতো ইতর সাধারণকে তফাতে রেখে তাদের মতো উত্তম বিশেষকে ভজেছেন। কিন্তু স্বপক্ষে তিনি যতই সাক্ষী ডাকুন না কেন, তারা যেহেতু প্রত্যেক আত্মোপলব্ধির গুণগানে শতমুখ, তাই সে সকল জবানবন্দিতে আমার আত্মপ্রত্যয় প্রতিষ্ঠা পায়, এবং ধৈর্যরী প্রসাদের বিনয় যে পরিমাণে কমে, আমি ঠিক সেই অনুপাতে বুঝি যে তার যুক্তিতে ফাঁক না থাকলে আমি কখনো প্রামাণ্য সম্বন্ধে অতখানি নিশ্চয় হতেম না। সেই জন্যে আমরা ও তাহারার বিজ্ঞানসম্মত মতামতেও আমি কান পাতিনি, এবং চিন্তয়সী সুচিন্তিত তত্ত্বসমূহ আমার প্রতিবাদ জাগিয়েছে। তার সঙ্গে সাক্ষাৎ পরিচয় আছে বলেই জানি যে ওই বই দুটির লেখক দাম্ভিক নন, যথার্থ মানব প্রেমিক, এবং সারা জীবন হিতৈষণার চেষ্টায় কাটিয়ে আজ যদি তিনি আমার মঙ্গল সম্বন্ধে আমার চেয়ে বেশি বোঝার দাবি করেন, তবে সে দাবি না মানতে পারি, কিন্তু তাতে ধৈর্য হারানো নিতান্ত মূর্খতা। আসলে ধৈর্যরী প্রসাদ বুদ্ধিমান হলেও বুদ্ধি সর্বস্ব নন। তিনি হৃদয়বান ও আশুচেতন, এবং তাই তার সদ্য প্রকাশিত উপন্যাসের নায়ক খগেনবাবু শেষ পর্যন্ত আর অগাধ পাণ্ডিত্যে তুষ্ট রইলেন না। প্রজ্ঞা পারমিত সমর্পণে আত্মদর্শনের ছেদ টানলেন,
কিন্তু সমাপ্তি যদিও ভাব প্রধান, তবু অন্তঃশিলায় ভাবুলতার নামগন্ধ নেই। জ্ঞান যে একটা কৃত্রিম প্রক্রিয়া, তার নির্দেশে যে পরমার্থের সাক্ষাৎ মেলে না, এবং বুদ্ধি যে সর্বত্র বিরোধ বাধায়, এই বেগর্ষণী সিদ্ধান্তে ধৈর্যদেবপ্রসাদ পৌঁছেছেন বুদ্ধির পরামর্শে, আবেগের তারণী নয়। তবে বুদ্ধির স্বাধিকার একটা কিংবদন্তি মাত্র। অন্ততপক্ষে সব বুদ্ধিজীবী বৈনাশিক নন, এবং মানুষের মধ্যে যেমন দেহ ও মনের দ্বিত্ব আছে, মনকে যেমন ভাব ও চিন্তায় ভাগ করা যায়, তেমনি বুদ্ধিও দ্বিমুখী, একদিকে বিকলনে ব্যস্ত, অন্যদিকে সংকলনে নিরত। ধৈর্যদেবপ্রসাদের বুদ্ধি এই শেষ ধর্মাবলম্বী, কিন্তু সংকলন ন্যায়াতিরিক্ত কর্ম। যে সমগ্রতা ভগ্নাংশ সমূহের যোগফল নয়, তা অখণ্ড ভূমার মতো অচিন্ত ও অনির্বচনীয়। বুদ্ধি শুধু তার ধূত, তার সখা বোধি অথবা মরমী অনুভূতি। সম্ভবত সেই জন্যে এই অন্তরঙ্গ উপন্যাসে বাস্তবতার বহিরাশ্রয় নেই। প্রাতিভাসিক প্রত্যক্ষ জগৎ বিচ্ছিন্ন বুদ্ধদের মতো অন্তঃশীলা চৈতন্য স্রোতের উপরে ভাসমান। উপরন্তু চৈতন্য যেহেতু চিরদিন ব্যক্তি প্রভব এবং অনুভূতি সর্বত্র সোহংবাদী, তাই আপাতত খগেন বাবুই যদি গল্পের নায়ক, তবু প্রকৃতপক্ষে পুস্তকখানির মুখপাত্র স্বয়ং গ্রন্থকর্তা। কিন্তু ধৈর্যদেবপ্রসাদের মন এমন অকপট, তার ব্যক্তিস্বরূপ এত ব্যাপক, তার অনুসন্ধিৎসা এরকম মর্মস্পর্শী যে এই আত্মচরিত আধুনিক জীবনযাত্রার প্রতীক হয়ে উঠেছে। খগেনবাবু ও তার পার্শ্ব চরিত্রগুলি আমাদের সকলেরই প্রতিভূ। তাদের মতো আজকের মানুষ বিশেষ ও সামান্য, মস্তক ও হৃদয়, প্রেম ও প্রভুত্ব ইত্যাদি উভয় সংকটের সম্মুখীন, এবং এই সমস্ত সমস্যার সমাধানে আমরা অনেকে তাদের বিপরীতগামী বটে, তথাচ নির্দ্বন্দ্ব তাদের ন্যায় আমাদেরও কাম্য। সেই জন্যে কথা সাহিত্য হিসাবে বইখানার একাধিক স্থলন পতন ত্রুটি সত্ত্বেও অন্তঃশীলাকে আমি স্মরণীয় মনে করি। চিন্তাপ্রধান প্রবন্ধে মত প্রকাশের সময়ে যে স্বকীয়তার আতিশয্যে ধৈর্যদেবপ্রসাদ পাঠকের সমর্থন হারান, এখানে সেই ঐকান্তিক রীতি পুস্তকটির মূল্য বাড়িয়েছে। কারণ যে সত্য সর্বজনীন নয়, তা যেমন অগ্রাহ্য, তেমনি সার্থক অভিজ্ঞতা মাত্রেই প্রামাণিক ও স্বয়ং সম্পূর্ণ। তার বিরুদ্ধে নাস্তিকের প্রতর্ক খাটে না, তাকে সবিনয়ে মেনে নেওয়াই বুদ্ধিমানের কর্তব্য। এত বাক বিস্তারের অনেকখানি হয়তো অনাবশ্যক, কিন্তু তার ফলে এ কথা নিশ্চয় স্পষ্ট হয়েছে যে অন্তঃশীলা ঠিক শিশুপাঠ্য উপন্যাস নয়, বইখানি ভাবুকের জন্য লেখা এবং ভাবুকের দ্বারা লিখিত। তাহলেও তার আখ্যান ভাগ চমৎকার, এবং সাধারণ কথক যেখানে এসে থামেন, সেইখানে ধৈর্যদেবপ্রসাদের প্রস্তাবনা। প্রথম পৃষ্ঠাতে খগেনবাবুর চরম ট্র্যাজেডির উপরে যবনিকা নামে তার আত্মঘাতিনী স্ত্রী সাবিত্রীর সৎকার শেষ করে তিনি এসে আশ্রয় নেন রমলা দেবীর বাড়িতে, যার কুমন্ত্রণে সাবিত্রীকে আত্মহত্যার পথে চালিয়েছিল। এই থেকে যে সম্পর্কের সূত্রপাত, তারই অনত প্রেরণায় খগেনবাবুর অহংকৃত অবিদ্যা কাটে, এবং তিনি ক্রমশ বোঝেন যে সাবিত্রীর মৃত্যুতে একটা হাস্যকর নির্বন্ধাতিশর্য থাকলেও আসলে সেই দুর্ঘটনা তারই অমানুষিক আদর্শের সঙ্গে মনুষ্য ধর্মের সাংঘাতিক সংঘাত প্রসূত। তার আদর্শ নিকষে রমলা দেবী খাঁটি সোনা, আর সে নিজে রাংতা। সাবিত্রীর অবচেতনা এই সত্যটাকে অস্পষ্টভাবে জেনেছিল বলেই তাদের দাম্পত্য জীবন ভিতরে ভিতরে বিষিয়ে ওঠে। খগেনবাবুর মাস্তুত বোন, যার সম্বন্ধে ঈর্ষা এই দারুণ দ্বন্দ্বের প্রকাশ্য কারণ, বস্তুত সে বেচারা উপলক্ষ মাত্র, অত্যন্ত নগণ্য ও অতিশয় নিরপরাধ। সুতরাং খগেনবাবু প্রায়শ্চিত্তের ব্যবস্থা করেন, প্রথমটা রমলা দেবীর সংসর্গ থেকে পালিয়ে, এবং শেষকালে সুপ্রাচীন সাধকী পদ্ধতিতে বিঘ্নকে বিপদকে কায়মনোবাক্যে মেনে নিয়ে। ফলে তার ভারসাম্যহীন বুদ্ধিগত বিরস জীবন হঠাৎ আধ্যাত্ম সম্পদে রসিয়ে ওঠে। শুধু তার একলার নয়, রমলা দেবীও তার পরম ভক্ত।
আত্মত্যাগী সুজনেরও, এবং তারা তিনজনে এই ঘরঘরিত বিংশ শতাব্দীতে ফিরতে বোঝেন যে বিদেহী মিলন কেবল মরমীদের অসার স্বপ্ন নয়, দেহাত্মবাদী সাম্প্রতিক মানুষও সে অঘটন সংঘটনে সিদ্ধহস্ত। এই অদ্বৈত সিদ্ধির পরে তাদের সকলের সংস্কার মুক্তি মিলবে কিনা সে সম্বন্ধে গ্রন্থকার সুস্পষ্ট নির্দেশ দেননি। তবে আমার বিশ্বাস যে অনন্তর তাদের অঙ্গ থেকে সমাজ বন্ধনের নাগপাশ খসে পড়বে, এরকম একটা ইঙ্গিতই অন্তশীলার উপসংহারে বর্তমান। কিন্তু আমার সার সংগ্রহে বইখানিকে রূপকের মতো দেখাচ্ছে, এবং তাই অবিলম্বে বলা দরকার যে এই উপন্যাসের দার্শনিক ভূমিকা যাই হোক না কেন, গল্পটি উপাদেয় এবং চরিত্রগুলি জীবন্ত। তবে উপাখ্যানের সম্পূর্ণ রস পাবেন তারাই আধুনিক পাশ্চাত্য কথা সাহিত্য যাদের নখদর্পণে। কেননা কাহিনীটিতে ঘটনা বৈচিত্র্য নেই, অবস্থান পরিকল্পনা কোনো অব্যর্থ পরিণতির ধার ধারে না। একটা সুচিন্তিত প্লটকে সর্বাঙ্গীনভাবে ফুটিয়ে তোলা লেখকের উদ্দেশ্যই নয়। তিনি চান দুটি চরিত্রের বিকাশ ও বৃদ্ধি দেখাতে, অর্থাৎ নভেলের সংজ্ঞা সম্বন্ধে ধৈর্যরী প্রসাদ আদ্রে মোরায়া আর সঙ্গে একমত। তারা দুজনেই ভাবেন যে সাবেকি দৃষ্টান্তে কতগুলো ছাঁচে ঢালা প্রতিমার পুতুল নাচের জীবনের অনুকরণ ঔপন্যাসিকের কাজ নয়, তার কর্তব্য সসমুখ পাত্রপাত্রের বিবর্তনের ছবি আঁকা, এবং এই চেষ্টায় ধৈর্যরী প্রসাদ বিশেষ সাফল্য পেয়েছেন। অবশ্য লেখকের সঙ্গে খগেনবাবুর জীবনাগত সাদৃশ্য না থাক, চারিত্রগত ঐক্য যে খুব বেশি তা পূর্বেই বলেছি, এবং তাই হয়তো এই চিত্রের জন্য অতি প্রশংসা তার প্রাপ্য নয়। কিন্তু রমলা দেবীর মতো গতানুগতিক বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা সত্যই বিস্ময়কর, এবং এই দিক থেকে তাকালে বইখানিকে একেবারে বাহুল্য বর্জিত থেকে আলেখ্যের কোনো রেখা নিরুদ্দিষ্ট নয়, সকল আচরণ সার্থক, এবং চরিত্রটি যেখানে পূর্ণতায় পৌঁছেছে সেইখানে পুস্তকের পরিসমাপ্তি। খগেনবাবুর ছবিও সর্বত্রই বিশ্বাস্য। ধৈর্যরী প্রসাদের পাঠাভ্যাসের প্রসাদে তিনি মাঝে মাঝে হয়তো একটু ভারাক্রান্ত, কিন্তু লেখকের অন্যান্য রচনার এই দোষটাও এখানে গুণ হয়ে দাঁড়িয়েছে। কারণ গ্রন্থ ও গ্রন্থকর্তাদের সম্বন্ধে নায়কের উচ্ছ্বসিত বক্তৃতা কোথাও অসামঞ্জস্য আনেনি, এমনকি তত্ত্বসংকুল উদ্ধারগুলো চরিত্র চিত্রণের উপাদান জুগিয়েছে। ধৈর্যরী প্রসাদ খগেনবাবুর মারফত আপনাদের জানিয়েছেন যে প্রসূত জয়েস, ভার্জিনিয়া উলফ ইত্যাদি অন্তর্মুখী ঔপন্যাসিকের সঙ্গে তিনি সুপরিচিত, এবং সে খবর না পেলেও তার আদর্শ সম্বন্ধে আমাদের ভুল ঘটত না। তথাচ অন্তশীলা বাংলা উপন্যাস, এবং বাঙালিদের মধ্যে একা ধৈর্যরী প্রসাদই বোধ হয় এই উপন্যাস প্রণয়নে সক্ষম। আসলে অর্জিত বিদ্যায় তিনি যদিও বৈদেশিক, তবু তার প্রবৃত্তি উত্তরাধিকার সূত্রে বিশুদ্ধ স্বদেশী, এবং বিজ্ঞান ও বৈজ্ঞানিকের প্রতি তার শ্রদ্ধা প্রগাঢ়ও বটে। কিন্তু তিনি যে স্বভাবতই বিশ্লেষণ বুদ্ধির অনুর্বর মার্গের প্রতিকূল, তার ভুরি প্রমাণ অন্তশীলার প্রতি পৃষ্ঠায় বিদ্যমান। সেই জন্যে আধুনিক কাল তার কথকলির প্রশস্তি গিয়েই থামবে। তার মতো দু নৌকায় পা রেখে উভয় সংকট পেরিয়ে যাওয়া আমাদের পক্ষে অসম্ভব ও অবাঞ্ছনীয়। স্টুডেন্ট, প্রবন্ধটির পাঠ এখানেই শেষ হলো। আজ আমি তোমাদের কাছে প্রবন্ধটি পাঠ দিচ্ছি, আগামীকাল তোমাদের এই প্রবন্ধ থেকে আমি নোট দিয়ে দেব, ঠিক আছে? তো আজ এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।